গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা। কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব ১৯, আগের পর্বের পর। বেশ কিছুক্ষণ চুপচাপ শোনার পর বিধানবাবু মুখ খুললেন। দেখুন স্যার, এত রাতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাছাড়া আমার নাতনি হাসপাতালে অ্যাডমিট রয়েছে, তাই কাল সকালেই আমি যাব বলেই উনি ফোন কেটে দিলেন। বিধানবাবুর চোখ মুখ দেখে মোহিনী দেবী ও তন্নি একে অপরের দিকে একবার তাকিয়ে বিধানবাবুর কাছে গিয়ে দাঁড়ালো। মোহিনী দেবী বললেন, কি হলো? কার ফোন ছিল? বিধানবাবু কিছু না বলে দাঁড়িয়ে রইলেন। মোহিনী দেবী আবার বললেন, কি গো, কিছু বলছো না যে? কিছু হয়েছে কি? এবার বিধানবাবু রাগে ফেটে পড়লেন। আর কিছু হতে বাকি রেখেছে নাকি তোমার ছেলে? হাসপাতালে উপস্থিত বাকি লোকজন বিধানবাবুর দিকে তাকাতে ওনার হুঁশ ফিরল যে হাসপাতালে চেঁচামেচি করা বারণ। উনি আবার চুপ করে গেলেন। এবার তন্নি বলল, কি হয়েছে বাবা? আপনার ছেলে কোথায়? কে ফোন করেছিল? বিধানবাবু বললেন, থানা থেকে ফোন করেছিল। পুলিশরা একটা লাইসেন্সবিহীন বারে রেড করেছে। ওই বারে নাকি মধুচক্রও চলে। তারপর মোহিনী দেবীর তার দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে একটা মেয়ের সাথে ধরা পড়েছে। বাকি ছেলে মেয়েদের সাথে ওকেও থানায় ধরে নিয়ে গেছে। তন্নি মাথা নিচু করে কেঁদে চলেছে। কয়েক সেকেন্ড পর চোখ মুছে অনেকটা দূরে গিয়ে উল্টো দিকে মুখ করে ধপ করে চেয়ারে বসে হাতের তালুতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। কারোর চোখের দিকে যেন তাকাতে ও লজ্জা পাচ্ছে। আর যার লজ্জা পাওয়ার দরকার তার মধ্যে লজ্জা তো দূর, আফসোসও নেই। মোহিনী দেবী চাইলেই তন্নির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে পারছে না। তন্নির চোখে আজ তার নিজেকেও অপরাধী মনে হচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে রাজ ও দীপান্বিতা দেবীও সব শুনছিলেন। বেশ অবাক হলেও তারা তৃতীয় ব্যক্তি হিসেবে ওনাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করলেন না। বেশ কিছুক্ষণ পরে তিতলিকে বেডে ট্রান্সফার করা হলো। তখন ভোর হয়। সবাই এসে তিতলির কাছে ভিড় করে দাঁড়ালো। তার কিছুক্ষণ পর দীপান্বিতা দেবী চলে গেলেন। মোহিনী দেবী রাজ আর বিধানবাবুকে জোর করেই বাড়ি পাঠিয়ে দিলেন, কারণ বিধানবাবুকে থানায়ও যেতে হবে। তন্নি তারপর একটা কিচ্ছু কথা বলেনি। তিতলির মাথার পাশে বসে আছে শুধু। রাজ আর বিধানবাবু বাড়ি ফিরতেই সবাই তাদের ঘিরে তিতলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল। তারপর ওনারা ফ্রেশ হয়ে আসতেই কলি ঝুমার সহায়তায় সবাইকে জল খাবার খাইয়ে রাজকে পায়েলের কাছে রেখে তন্নি ও মোহিনী দেবীর জন্য খাবার নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে বিধানবাবুকে চিন্তিত অবস্থায় গাড়ি না নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখে রাজ বুঝে গেল যে তিনি থানায় যাওয়ার জন্য বেরিয়েছেন। রাজ ওনার কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল। বিধানবাবু বললেন, হ্যাঁ বলো বাবা। আপনার আপত্তি না থাকলে আমি আপনার সাথে যাই। বিধানবাবু একটু ভেবে বললেন, কি দরকার আছে বাবা, কাল সারা রাত ঘুমোওনি, গিয়ে বরং রেস্ট নাও। রাজ বলল, আপনিও তো ঘুমোননি সারা রাত, আর তার উপরে মাথায় অনেক চিন্তাও রয়েছে, তাই বলছিলাম আমি। বিধানবাবু বললেন, ঠিক আছে বাবা, চলো তবে। পুলিশ স্টেশন। বিধানবাবু আর রাজ থানার বড়বাবুর কাছে এগিয়ে এলেন। বড়বাবু বললেন, কি চাই? বিধানবাবু বললেন, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। বড়বাবু বললেন, কি নাম আর কি কারণে অ্যারেস্ট করা হয়েছে? বিধানবাবু লজ্জার মাথা নত করে বললেন, নাম তনয় চ্যাটার্জি। কাল বারে রেড পড়ায় অ্যারেস্ট হয়েছে। বড়বাবু তাচ্ছিল্যের স্বরে বললেন, ও, তো সেই গুণধর পুত্রের পিতা আপনি? বিধানবাবু মাথা নিচু করেই দাঁড়িয়ে রইলেন। বড়বাবু চেঁচিয়ে বললেন, শঙ্কর, এনাদের নিয়ে যা ওই গুণধরদের কাছে। শঙ্কর বিধানবাবু ও রাজকে নিয়ে একটা সেলের সামনে গেল। সেখানে গিয়ে তারা দেখলো একটা সেলের মধ্যে 10-12টা ছেলে মেয়েকে একসাথে রাখা হয়েছে। মেয়েদের পোশাক আর চোখ মুখের ভঙ্গিই বলে দিচ্ছে তাদের জীবিকা কি। শঙ্কর হাঁক দিয়ে বলল, তনয় চ্যাটার্জি, কে আছো? এদিকে এসো, বাড়ির লোক এসেছে। সেলের এক কোণে বসে থাকা তনয় উঠে এলো। শঙ্কর সেলের দরজা খুলে দিল। তনয় বেরিয়ে আসতেই বিধানবাবু সপাটে একটা চড় বসিয়ে দিলেন। তা দেখে বড়বাবু চেয়ার থেকে উঠে এলেন। শঙ্কর বলল, বাড়িতে কি বউ দেয় না যে বাইরে এসব করে বেড়াচ্ছ? কথাটা শোনা মাত্রই বিধানবাবুর মাথা একেবারে হেঁট হয়ে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বড়বাবু তা দেখে বললেন, আহ শঙ্কর,
তারপর তনয়ের উদ্দেশ্যে বললেন, আজ তোমার কৃতকর্মের জন্য তোমার বাবার মাথা হেট হয়ে যাচ্ছে, তোমার কি ভালো লাগছে? এসব কথায় তনয়ের বিন্দু মাত্র অনুশোচনা তো হলোই না, উল্টে তার খুব বিরক্তি লাগছে। অতঃপরে তনয়ের বেল করিয়ে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এসেই সবার সামনে তনয়কে মারতে শুরু করলেন বিধানবাবু। কলি আর মোহিনী দেবী ততক্ষণ হাসপাতাল থেকে ফিরে এসেছে। 10-15 মিনিট অবিরাম মেরে চললেন বিধানবাবু। কেউ তাকে আটকায়নি। মাঝে হরিপদবাবু শুধু একবার বোঝাতে গিয়েছিল, কিন্তু পরক্ষণে কলির চোখ রাঙানিতে পিছিয়ে যায়। তনয়ের যখন প্রায় অর্ধমিত অবস্থা, তখন মোহিনী দেবী ওনাকে থামালেন। অনেক চেষ্টার পর বিধানবাবু শান্ত হলেন। বিধানবাবু বললেন, তোমরা কখন এলে? মোহিনী দেবী বললেন, কিছুক্ষণ আগেই এলাম। বিধানবাবু জিজ্ঞেস করলেন, দিদিভাইয়ের জ্ঞান ফিরেছে? মোহিনী দেবী মাথা নেড়ে বুঝিয়ে দিলেন, ফেরেনি এখনো। বিধানবাবু অবাক হয়ে বললেন, তাহলে তোমরা বৌমাকে একলা রেখে চলে এলে? মোহিনী দেবী বললেন, আমি আমার ফোনটা দিয়ে এসেছি বৌমাকে, তুমি চিন্তা করো না, একটু বিশ্রাম নাও গিয়ে। বিধানবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ওপরে উঠে গেলেন। বেলার দিক করে তিতলির জ্ঞান ফিরল। বিকেলের ভিজিটিং আওয়ারে দুজন বাদ দিয়ে পুরো ফ্যামিলি এসেছে হাসপাতালে তিতলিকে দেখতে। সেই দুজনের একজন তনয়, যদিও তার আসার মতো অবস্থাও নেই, তাই কৃষ্ণভক্ত মামাবাবুও বাড়িতে থেকে গেছেন ভাগ্নের সেবায়। পায়েলও এসেছে। কলি বুদ্ধি করে মুখে মাস্ক পরিয়ে নিয়ে এসেছে, যাতে বাইরের কেউ সহজে চিনতে না পারে। জন্মদিনের পার্টি ভেস্তে যাওয়ায় তিতলির বেশ মন খারাপ। শরীরের কষ্টের চেয়ে তার ওই কষ্টটাই যেন বেশি মনে হচ্ছে। বাড়ির সবাই চেয়েছিল ছোট একটা কেক হাসপাতালেই কেটে তিতলির মন ভালো করতে, কিন্তু হাসপাতাল অ্যালাউ করেনি, তাই সেটা ইচ্ছেই রয়ে গেল। সবার সাথে কথা বলে তিতলির মনটা একটু ভালো হলো। সে একভাবে বেডে শুয়ে থাকতে নারাজ। তার ইচ্ছা এক্ষুনি বাড়ি গিয়ে ব্যাডমিন্টন খেলে, তা না হলেও মোবাইলে গেম খেলবে, কিন্তু ডাক্তারবাবু তাও বারণ করে দিয়েছে, মাথায় প্রেশার পড়বে, যেটা এই মুহূর্তে ওর জন্য ক্ষতিকারক। এই তিতলি, সোনার খুব বিরক্তি লাগছে। সবাই নানাভাবে তাকে বোঝাতে লাগলো, কিন্তু কারোর কথায় কাজ হলো না। তারপর রাজ কিছু একটা ভেবে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে পাজেল গেম বক্স নিয়ে, যেটা দেখা মাত্রই তিতলির মন ভালো হয়ে গেল। সে শোয়া অবস্থায় হাত দিয়ে ইশারা করে রাজকে তার কাছে ডাকলো। রাজ তার সামনে ঝুঁকলে তিতলি রাজের গালে চুমু খেয়ে নিল। রাজও মুচকি হেসে তিতলির কপালে একটা চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো প্রিন্সেস, তোমার সাথে ব্যাডমিন্টন খেলা মিস করছি। কলি বলল, শোন দি ভাই, তুই কাল থেকে হাসপাতালে রয়েছিস, আজ বাড়ি যা, কাল আসবি আবার। তিতলি সোনার কাছে আমি আজ থাকবো। সাথে সাথেই তন্নি বলল, না বোন, আমিই থাকবো। কলি আবার বলল, দি ভাই, তোর কাল থেকে ঘুম হয়নি, এভাবে শরীর খারাপ করবি